আজকে ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটার মধ্যে বেশ কিছু বিষয়কে নিয়ে কথা বলার রয়েছে, যেগুলো এতদিন ধরে বলিনি। বাজেট 2025-26 এটা কেন বলিনি, কারণ ওয়েট করছিলাম এমন কিছু বিষয়গুলোকে কনফার্ম করার জন্য, তবে এখানে এগোবো বলে, সেই জন্যই ইচ্ছা করে আমি বাকি ব্যাপারগুলোকে দেখে তবেই এগোচ্ছি। আজকে টোটাল ভিডিও টপিকস হচ্ছে বাজেট 25-26 কি কি এক্সপেকটেশন রয়েছে, কি কি করতে চলেছে, যেটার অভাবের জন্য জিডিপি কমে গেছে, যেটার অভাবের জন্য আমাদের এমপ্লয়মেন্টটা কমে গেছে, সেগুলোকে রিফর্ম করা, সেগুলোকে বাড়িয়ে তোলা, সেগুলোকে পাওয়ারফুল করে তোলা, কর্পোরেট ট্যাক্স লেভেলের ছাড়, কাস্টম ডিউটি কিছু ছাড়, ডিফেন্স সেক্টরের প্রচুর অ্যালোকেশন, এবং সঙ্গে সঙ্গে আমাদের এমএসএমই সেক্টরকে মোস্ট পাওয়ারফুল করে তোলা, এইগুলো কিন্তু এর অংশ। তো চলে আসা যাক অসম্ভব গুরুত্বপূর্ণ ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রতিটা বিষয়কে বোঝার চেষ্টা করবে, পারলে নোট করে রাখবে। আজ নয়, 1 বছর 2 বছর পরেও কিন্তু এই পয়েন্টগুলো কম বেশি কাজে লাগবে। তো আসুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ? কারণ আলোচনাটা হচ্ছে বাজেট 2025-26 মধ্যে কি ধরনের এফেক্ট হতে চলেছে, কোন কোন সেক্টর ইমপ্রুভমেন্ট হবে, কোন কোন ক্ষেত্রে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে, কোন ক্ষেত্রে এক্সপেকটেশন রয়েছে ভালো করার, এবং কোন কোন ক্ষেত্রে এগুলো ইমপ্লিমেন্টেশন হওয়ার ফলে আমাদের শুধুমাত্র কিছু স্টকের ইমপ্রুভমেন্ট হবে বা কিছু আমাদের রিটার্নটা ভালো আসবে বলে না, দেশের ক্ষেত্রে এবং আমাদের সকলের ক্ষেত্রে একটা বড় মাপের পজিটিভ ব্যাপার আসবে। তো এইটা জানার জন্য, এটা বোঝার জন্য কিন্তু আজকের এই টোটাল ভিডিওটা। তো ভিডিও শুরুর আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, পুরোনোদের প্রচুর মোটিভেশন, ইনফ্যাক্ট প্রতিদিন এত দুর্দান্ত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কমেন্ট গুলো পাচ্ছি এবং নিজেকে লাকি মনে হচ্ছে যে আমি তোমাদেরকে পাওয়া এটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার, এবং এই জন্য উপরওয়ালা এবং সবাইকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। সেটা হচ্ছে ফার্স্ট যে পয়েন্টটা কথা বলবো, সেটা হচ্ছে বাজেট। প্রতিবার বাজেট কিন্তু একটা দুর্দান্ত জিনিস এক্সপেক্ট করে আমাদের কাছ থেকে, দেশের ইমপ্রুভমেন্টের জন্য। আমরা ট্যাক্স, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন রকম ট্যাক্স চার্জ করা হয়, সেগুলো জমা হয় খাতে, এবং সেইখান থেকে কিন্তু দেশের জন্য উন্নতির কাজ করা হয়। আমি এখানে শুধু পজিটিভ কথাবার্তাগুলোই বলবো। প্রথম যে ঘটনা, সেটা হচ্ছে ইয়া কিন্তু অপেক্ষা করে আছে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীর 3.0 বাজেট, ফুল ফ্লেজ বাজেট যেটা বলে, সেটার জন্য। সেই বাজেটের মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি এখানে, 1 নম্বর হচ্ছে এক্সপেকটেশন কি কি রয়েছে, সেকেন্ড ওয়ান হচ্ছে কোথায় কোথায় পৌঁছতে পারছে, তৃতীয় হচ্ছে কোন সেক্টরগুলো টার্গেট করা রয়েছে, নাম্বার 4 হচ্ছে অ্যালোকেশন, কোনটার ক্ষেত্রে কি কি করা হতে চলেছে। তো সমস্ত কিছুই বলা শুরু হচ্ছে। ফার্স্ট ঘটনা সেটা হচ্ছে কনসেশনাল, এই যে অ্যালোকেশন গুলো করা হচ্ছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এই কর্পোরেট ট্যাক্স কিন্তু কনসেশন করা হবে। ট্যাক্স কনসেশন, কর্পোরেট ট্যাক্স কনসেশন কথাটা হচ্ছে প্রথম ব্যাপার, সেটা হচ্ছে যে কোনো কর্পোরেট লেভেলে যারা কাজকর্ম করতে আসছে, যারা বাইরে থেকে আসছে বা এই দেশে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছে, তাদেরকে একটা ট্যাক্স কনসেশন, এই ট্যাক্স কনসেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যখনই কোনো ক্ষেত্রে কোনো বাইরে থেকে কেউ এসে ইনভেস্ট করছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা, তারা এই ট্যাক্সটা কিন্তু দেখে। এবং এফআইআই অলরেডি আমাদের যে সিনারিও রয়ে গেছে, চায়নাতে ম্যাক্সিমাম চলে যাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে ভ্যালুয়েশন। ওখানকার যে সিচুয়েশন, ওখানে যে সেন্সেক্স, ওখানে যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবে, ওদের ভ্যালুয়েশন আমাদের নিফটির তুলনায় অনেক বেশি লুক্রেটিভ, ফলে সেই জন্য চলে যাচ্ছে। এখন ওদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু এই কর্পোরেট ট্যাক্সটাকে কমাতেই হবে। এখানে যেটা বক্তব্য রাখা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 300 বেসিস পয়েন্ট কিন্তু কমানোর চিন্তা ভাবনা করছে। 300 বেসিস পয়েন্ট নতুন করে ইন্ট্রোডিউস হতে চলেছে, এবং ফাইন্যান্স মিনিস্টার মিসেস সীতারামনজি উনি এই ব্যাপারে ইনক্লুড করতে চলেছেন, যেটা 15% আগে ছিল। এই 300 বেসিস পয়েন্ট অনেকটা, মানে মোস্ট প্রবাবলি 18% এর কাছাকাছি যাবে। ফলে কর্পোরেট ক্ষেত্রে একটা সুযোগ, স্বস্তি আসবে, এবং তার ফলে তোমরা বুঝতেই পারছো আলটিমেটলি দেশীয় ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট গুলো হবে। পয়েন্টের দিকে যেটা যাবো সেটাও খুব মজাদার ব্যাপার, সেটা হচ্ছে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলোকে কিন্তু প্রচুরভাবে ইনিশিয়েট করতে হবে। তুমি আগে থেকে আপনারা এবং তোমরা জানো এটা, যে আমাদের দেশের সবচেয়ে বড় নেগেটিভ ব্যাপার যেটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের ইমপ্রুভমেন্টটা কমে গেছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কমে এসছে, এক্সপেকটেশন থেকে কমে যাচ্ছে। অর্থাৎ আমাদের বেশ কিছু ল্যাকুনা রয়েছে দেশের। কি কি জিনিস প্রবলেম রয়েছে, কিছুটা অভাব রয়েছে, কিছুটা এমন সিচুয়েশন রয়েছে যেগুলো ইমপ্লিমেন্ট করতে পারা যায়নি। কি কি এমন ইমপ্লিমেন্টেশন হয়নি বা যেগুলো করা জরুরি ছিল, তার মধ্যে প্রথম ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের দেশীয় ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করা, এমপ্লয়মেন্ট বাড়ানো, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আলটিমেটলি দেশের কিন্তু বৃদ্ধি করবে প্রোডাকশনটা।
তার জন্য এমপ্লয়মেন্ট। সেকেন্ড ওয়ান দরকার ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে সাবসিডি। তো এই চিন্তা ভাবনাটা এখানে করা হয়েছে। এই মুহূর্তে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা ডোমেস্টিক সেক্টর এদেরকে কিন্তু বুস্ট করার চিন্তা ভাবনা চলছে, এবং এখানে এমপ্লয়মেন্ট লিঙ্ক দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ বলতে এমপ্লয়িরা যারা চাকরি দিচ্ছে, এমপ্লয়াররা তাদের সেই জায়গাটাকে সুরক্ষিত করা, তথা এমপ্লয়ীদের প্রভিডেন্ট ফান্ড রিলেটেড ব্যাপারগুলোকে সুরক্ষিত করা, এমপ্লয়মেন্ট যারা দিচ্ছে, যারা অর্গানাইজার, যারা এন্টারপ্রেনার, তাদেরকে কিছু ইনসেন্টিভ দেওয়া, তোমরা এখানে করো, এই জায়গায় জমির দাম যেটা আছে আমরা কমিয়ে দিচ্ছি, এখানে তুমি জমিতে ব্যবসা করো। এখানে ফ্যাক্টর অনুযায়ী কিছু সুবিধা দেওয়া হচ্ছে, ট্যাক্স কনসেশন দেওয়া হচ্ছে, কর্পোরেট যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে, ফলে এই অঞ্চলে তারা কাজ করতে সুবিধা হবে। প্লাস লজিস্টিকটা পাওয়ারফুল করা হচ্ছে এই সুবাদে, যাতে কিনা এদের ইমপ্রুভমেন্টটা হয়। এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ ফলে এমপ্লয়ার এবং এমপ্লয় দুই পক্ষ কিন্তু সুবিধা হচ্ছে। বোঝা গেল, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। এমএসএমই কথার ফুল অর্থটা হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এই এমএসএমই কে নিয়ে কিন্তু সরকার অনেক ধরে চেষ্টা করে চলেছে, এখন সেটা জাস্ট ইমপ্লিমেন্টেশন বেটার হতে হবে। এমএসএমই কে নিয়ে রীতিমতো ভাবে বলা রয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রে কিছু নির্দেশও পাঠিয়ে দিয়েছিল, এই উপরে কাজ চলছে। এমএসএমই বলতে কি বোঝাচ্ছে? এমনই ধরনের অর্গানাইজেশন যেগুলো আনঅর্গানাইজ সেক্টর, এমনই অর্গানাইজেশন যেগুলো কিনা বড় ক্ষেত্রে কর্পোরেট লেভেলে কাজ করতে পারছে না, তারা ছোট, তারা স্মল সমস্ত এন্টারপ্রেনার ছোটভাবে তারা শুরু করেছে, তাদের বিজনেস যাদের সুযোগ সুবিধাগুলো দরকার, বিশেষভাবে দরকার উদ্যোগী হওয়ার জন্য, সেসব ক্ষেত্রে ওদেরকে কিছু ছাড় দেওয়া হচ্ছে, কিছু কনসেশন দেওয়া হচ্ছে, এমএসএমই কে টার্গেট করা হয়েছে। রেগুলেটরি চেঞ্জেস আনা হয়েছে, এই রেগুলেটরি চেঞ্জ আনা ফলে এবং টেকনোলজি সাপোর্ট দেওয়া হচ্ছে, ফলে এই আলটিমেট রেজাল্ট কিন্তু গভর্নমেন্টের দেশের ইমপ্রুভমেন্ট হওয়া, মানে এমন ধরনের প্যাকেজ তৈরি করা হচ্ছে, ফর্মুলেট করা হচ্ছে, সেই প্যাকেজগুলোর ফলে আলটিমেটলি এই যে লেবার ইন্টেন্সিভ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেগুলোর ইমপ্রুভমেন্ট হবে এবং আলটিমেটলি এমএসএমইর ইমপ্রুভমেন্ট হবে, ফলে এইটা একটা বড় জায়গা তৈরি। থার্ড ওয়ান, এটাও কিন্তু এমএসএমইর মধ্যে পড়ছে, যেটা আমাদের বক্তব্য, এমএসএমই ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে গভর্নমেন্ট তরফ থেকে কিছু লোনের ব্যবস্থা করছে, যাকে বলা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি লোন, বা এই যে ক্রেডিট গ্যারান্টি লোন গুলো দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এখানে বলা হচ্ছে সুযোগ সুবিধা, যেরকম প্রথম সুযোগ সুবিধা কোন রকম প্লেজিং ছাড়া। প্লেজিং কথার অর্থ হচ্ছে আমি ব্যাংকের কাছে গেছি লোন নিতে, ব্যাংক আমার কাছ থেকে কিছু বন্ধক রাখছে, তার বদলে আমাকে টাকা দিচ্ছে। আমি জাস্ট ফর এক্সাম্পল একটা পেন বন্ধক রেখে 20 টাকা আনতে গেছি, জাস্ট ফর এক্সাম্পল বলছি, সেই বন্ধকের বদলে আমাকে দিচ্ছে, আমি শোধ করতে না পারলে আমার এই পেনটাকে ওরা বিক্রি করে আমার টাকাটা শোধ করিয়ে দেবে। বোঝা গেল? এসবের ক্ষেত্রে কিন্তু সরকার যেটা বলছে, আমি তোমাদেরকে উইদাউট এনি রকম গ্যারান্টি লোন দিতে চলেছি। এই লোনগুলো যখন দেওয়া হবে, ফলে যারা নিম্ন সিচুয়েশনে রয়েছে, একদম মানে স্মল মাইক্রো লেভেলে যে সমস্ত টোটাল ইকোনমিটা আছে, সেটা কিন্তু রিফর্মস হওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ লো লেভেলে যে সমস্ত কোম্পানিগুলো আছে, যে লেভেলে সব কোম্পানিগুলো রয়েছে, টাকার অভাবে তারা কিছু করতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট বড় সুযোগ তৈরি হবে বলে মনে করে নেওয়া হচ্ছে। এখানে ওরা যেটা বলছে যে এমএসএমইর ক্ষেত্রে যে সমস্ত মেশিনারি গুলো কেনা হবে, প্লান্ট অ্যান্ড মেশিনারি কেনা হবে, সেগুলোর ক্ষেত্রে ইকুইপমেন্ট যেগুলো কেনা হবে, সেগুলোর ক্ষেত্রে কোল্যাটারাল ছাড়া, উইদাউট কোল্যাটারাল এবং থার্ড পার্টি গ্যারান্টি ছাড়া লোন দেওয়া হবে। এবং ফোর্থ পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ একটা, লোন অ্যামাউন্টটা ডবল করে দেওয়া হবে। যদি 10 লক্ষ টাকা প্রথম লেভেলে দেওয়া হচ্ছে, যেটা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি তুমি সুষ্ঠুভাবে পারফেক্ট টাইমের মধ্যে শোধ করে দাও, সেক্ষেত্রে 20 লক্ষ টাকা তোমাকে দেওয়া হবে, তোমাকে আরো উৎসাহিত করার জন্য। তো এই ব্যবস্থা সরকার থেকে নিচ্ছে। আমি বারবার অন্যান্য ভিডিওগুলোতে বলেছি, যেটা আজকে আমি এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করতে চলেছি, যে এই সুযোগগুলো কিন্তু ভীষণ জরুরি যে কোনো দেশের ইমপ্রুভমেন্ট করার জন্য, যেগুলো প্রমাণিত হয়েছে অতীতে। বড় বড় দেশ আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে, তার অতীতে সরকারের তরফ থেকে, বিশেষ করে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুজনে মিলছে ঠিক, কিন্তু প্রাইভেট তো টোটালি প্রফিট বুকিং, প্রফিট ছাড়া কিছু বোঝে না। সেখানে সে ইনভেস্ট করবে, যেখানে সাজানো বাগান থাকবে সেখানে সে ইনভেস্ট করবে। কখনো মানে এমন জায়গা করবে না যেখানে তার রেজাল্ট কি আসবে বলা যায় না। এই বাগানটা সাজিয়ে দিচ্ছে কিন্তু গভর্নমেন্ট, এবং সেখানে ইমপ্লিমেন্ট করবে কিন্তু প্রাইভেট। আমি এরপরে যে পয়েন্টগুলোতে আসবো, সেখানে হচ্ছে ডিফেন্স সেক্টর, সেখানে আমি কিছু কথা বলবো। পয়েন্টের দিকে চলে আসবো, সেটা হচ্ছে অলরেডি এমএসএমই আমাদের বিরাট বড় জায়গা দিয়েছে। এবারে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলোকে
উদ্বুদ্ধ করার জন্য সরকারের তরফ থেকে অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছে, এই পর্যন্ত বোঝা গেল। এবারে কাজ আসছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স স্পেস এবং বেশ কিছু ইমার্জিং টেকনোলজিতে কিন্তু বাজেটে টার্গেট করা রয়েছে। যে কথা নিয়ে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিন্তু সেক্টর টার্গেট করা হয়েছে, যেটা আমি বলছি। এখানে বক্তব্য রাখা হচ্ছে যে 1 নাম্বার ব্যাপার হচ্ছে ডিফেন্স সেক্টরকে ঢেলে সাজানো হচ্ছে। এতে অ্যালোকেশন কিছু কিছু আসছে, অ্যালোকেশন গুলো আমি একটু বলার চেষ্টা করছি। প্রথম যেটা বক্তব্য, সেটা অ্যালোকেশনটা বাড়ানো হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 2% কিন্তু এবারে হবে। তার কারণটা কিন্তু বুঝতে হবে। 1 নাম্বার হচ্ছে প্রতিবেশীরা শক্তিশালী হয়ে উঠছে, চায়না পাওয়ারফুল হয়ে উঠেছে, 6th জেনারেশন সমস্ত ধরনের যে সমস্ত প্লেন গুলোকে ওরা নিয়ে আসছে 6th জেনারেশন লেভেল, মানে উইদাউট ড্রাইভার, কোনো ড্রাইভার তা কোনো পাইলট ছাড়া প্লেন গুলো চলবে এবং সুপারসনিক লেভেলে কাজ করবে এবং সাংঘাতিক লেভেলে। তো সেই লেভেলটা কিন্তু ইউএসএ কে বিট করার সিচুয়েশন, কিন্তু ইন্ডিয়া একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে। দ্বিতীয় ঘটনা, পাকিস্তান পাওয়ারফুল হয়ে উঠছে, যে কোনো সময় হামলা করতে পারে, তাদের পাওয়ার আসছে কিন্তু নিউক্লিয়ার লেভেলে, সেইগুলো কিন্তু বিভিন্ন দেশগুলো বিশেষ করে চায়না সাহায্য করছে। তৃতীয়ত, বাংলাদেশ এখন কিন্তু অ্যাজিটেশনের মুভমেন্টে রয়েছে এবং কিছুটা হলেও একটা শত্রু মনোভাবাপন্ন সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এইখানে আক্রমণ হওয়ার সম্ভাবনা মানে চারিদিক থেকে ঘিরে রয়েছে, ইনক্লুডিং শ্রীলঙ্কা। ফলে ডিফেন্স সেক্টরকে পাওয়ারফুল করতেই হবে, এখানে কোনো প্রশ্ন নেই। ডিফেন্স সেক্টর 2% এর বেশি জিডিপি, কথার অর্থ হচ্ছে প্রায় 6.7 লাখ ক্রোড়স এর বেশি কিন্তু ইনভেস্টেড হতে চলেছে এই সেক্টর, একটা মারাত্মকভাবে সৃষ্টি। এবং তার মধ্যে অ্যালোকেশন গুলো যেটা গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে, যেটা এক্সপেকটেশন রাখা হয়েছে এই জায়গায় পৌঁছবে, তার মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে যাকে আমরা বলছি নতুন টেকনোলজি আনা, বেশ কিছু ডিফেন্স সেক্টরের ওয়্যারলেস সিস্টেম তৈরি করে নিয়ে আসা, কিছু প্রাইভেট অর্গানাইজেশনকে সাহায্য করা, কিছু ক্ষেত্রে বিদেশি টেকনোলজিগুলোকে অ্যাডপশন করা, যেটা বলছি সেটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, BRO। বর্ডার রোডটাকে পাওয়ারফুল করার জন্য সেখানে যাতে ইনভেস্টমেন্ট, সেখানে যাতে কোনো বর্ডার থেকে কোনো রকম আক্রমণ না হয়, সেক্ষেত্রের জন্য কিন্তু বেশ কিছু ধরনের ব্যবস্থা গ্রহণ করছে, যেমন ফেন্সিং করা বর্ডারের চারিদিকে, সেটা তৈরি করা। সেকেন্ড ওয়ান যেটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু এমনভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেখানে কোনো মতে যারা প্রতিবেশী দেশ থেকে কোনো আক্রমণ না আসে সে কারণের জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা। যেমন ধরনের ব্যবস্থা কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে বর্ডার এরিয়াতে যেখানে বর্ডার যাতে কনভেন্স গুলো ব্যবস্থা ভালো করা যায়, রোড যে ব্যবস্থা কনস্ট্রাকশন গুলো বেটার করার চিন্তা ভাবনা করা, সেখানে যাতে যদি কখনো যুদ্ধ শুরু হয় বা ট্যাঙ্ক বা অন্যান্য হাতিয়ার গুলো যেন পৌঁছানো যায়, সেই ব্যবস্থাগুলো পোক্ত করার চেষ্টা ভাবনা চলছে। ফলে 1 লাখ করোড়ের উপরে কিন্তু এটা খরচা হচ্ছে, এটা অ্যালোকেশন হয়ে গেল। নেক্সট খরচা হচ্ছে সেখানে কিন্তু 1.5 লাখ ক্রোড়স 1.5 লাখ ক্রোড়স হচ্ছে পেনশন বা এই ধরনের ইউটিলিটি যেগুলো থাকছে, যেমন অ্যাক্সিডেন্টাল যে সমস্ত ব্যাপারগুলো বেনিফিট গুলো রয়েছে, বা আদার এমপ্লয় যারা কাজ করছে আর্মি, তাদের জন্য ব্যবস্থা করা, সেইগুলো করার জন্য কিন্তু 1.5 লাখ ক্রোড়স কিন্তু ইনভেস্ট করা হচ্ছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে অলরেডি এটা বলে দেওয়া আছে 2025 সাল কিন্তু ওদেরকে একটা রিফর্মস ইয়ার বলা যেতে পারে। রিফর্মস ইয়ার মানে আমরা ডিফেন্স সেক্টরটাকে ঢেলে সাজাবো এবং এমন ভাবে সাজাবো যাতে কিনা ভবিষ্যতে আমরা আরো শক্তিশালী হয়ে উঠতে পারি, সমৃদ্ধশালী হয়ে উঠতে পারি, আমাদের যেন আরো ইমপ্রুভমেন্ট হতে পারে এবং প্রতিবেশী থেকে যে ভয় সেটা যেন কাটাতে পারি। তার জন্য রিসার্চ লেভেলে কাজকর্ম দরকার, তার জন্য দরকার পড়ছে যে ইন্টারনাল ইনফরমেশন গুলো জোগাড় করা দরকার, তার জন্য দরকার পড়ছে প্রাইভেট এবং গভর্নমেন্ট উভয় অর্গানাইজেশন গুলোকেই নজর রেখে এগিয়ে চলা। এবং 4th ওয়ান হচ্ছে গভর্নমেন্ট তরফ থেকে প্রচুর পরিমাণে কিন্তু অনুদান দেওয়া, যেটা ছাড়া কিন্তু ডিফেন্স সেক্টর এগোবে না। ডিফেন্স সেক্টর মানেই গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবারে এই মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে বা MOD ওদের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছিল বা বলা হয়েছে 2025 সালে টার্গেট করা, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস স্পেস এবং অ্যারোস্পেস এবং ডিফেন্স। অ্যারোস্পেসকে আরো পাওয়ারফুল করা। বিদেশে যে কাজটা হলো রিসেন্টলি, তোমরা নিশ্চয়ই খবর শুনেছো, সেখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে আগামী দিনে স্পেস ডিএক্স যেটা বলা হয়, স্পেস ডিএক্স কথার অর্থ যদি শর্টে বলি এখানে, সেখানে স্পেস রিসার্চ সেন্টার কিন্তু আগামী দিনে আনতে চলেছে ভারত। এইটা হচ্ছে একটা যুগান্তকারী ঘটনা। এই ঘটনা তৈরি করতে গেলে বড় বড় পার্টস গুলো এখানে সব জুড়ে তৈরি করা অসম্ভব, সেটা স্পেসে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন রকম নাটের মাধ্যমে ক্ল্যাপ আটকে দেওয়া হয়। সেগুলো মানে জোড়াটা হয় বাংলা কথায় ওই মহাকাশে গিয়ে। এই মহাকাশকে যখন জোড়া হয় তার জন্য অসম্ভব পাওয়ারফুল শক্তিশালী একটা সূক্ষ্ম যন্ত্রপাতি দরকার পড়ে। সেই যন্ত্রপাতি এবং রিমোট সেন্সিং মানে এখানে বসে মহাকাশে জোড়া হবে,
তোমরা বুঝতে পারছো কোন লেভেলের কাজ, সেইখানে কিন্তু এরা সুন্দরভাবে কাজ করছে এবং এই লেভেলটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা নাসা তৈরি করেছে সেই স্ট্যান্ডার্ডে। ফলে এই কাজগুলো কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছে, এটা একটা মাইলস্টোন ইন্ডিয়ার পক্ষে। এই ধরনের রিসার্চ গুলো আরো বাড়ানো, স্যাটেলাইট গুলো আরো বেশি পরিমাণে বিদেশে পাঠা, যাতে কিনা আমাদের কমিউনিকেশন গুলো আমরা যে মোবাইলে দেখছি, ইউটিউবে তোমরা দেখছো, এইগুলো আরো কুইক হবে, আরো পারফেক্টলি হবে এবং 4K 8K রেজলিউশন আরো বেটার আসবে। এই সব চিন্তা ভাবনাগুলো করা হয়েছে। তাহলে বোঝা গেল। পরে যেটা বক্তব্য রয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে এই যে মিনিস্ট্রি অফ ডিফেন্স টার্গেট করে আছে, প্রথম অ্যারোস্পেস, সেকেন্ড হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপের ইমার্জিং টেকনোলজি, মেশিন লার্নিং প্রসেস ML যেটাকে বলে, এটা ছাড়া নাম্বার থার্ড যেটা সেটা হচ্ছে হাইপারসোনিক, এবং নাম্বার ফোর্থ হচ্ছে রোবোটিক্স। এই চারটে জায়গাকে কিন্তু খুব বিশেষভাবে প্রয়োজন এবং এই চারটে জায়গাতে ওরা কিন্তু যোগ, এবং এটাই রেজাল্ট আমাদের আসবে, যার জন্য ওয়েট করছিলাম এতদিন ধরে যে রেজাল্টটা কি আসে দেখার জন্য। নাম্বার পরে যেটা আসছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে আমরা ব্যাপারটা কমপ্লিট করতে চলেছি, সেটা হচ্ছে কি কাস্টম ডিউটি। স্পেশাল কিছু কাস্টম ডিউটি এক্সেমশন করা হয়েছে কি ক্ষেত্রে? মিনারেল গুলোর ক্ষেত্রে। এই যে মিনারেলস বলতে কি বোঝায়? মিনারেল বলতে বোঝায় মনে করো কোবাল্ট, লিথিয়াম, এই যে সেটা হচ্ছে কপার। এই কপারটা কোথায় লাগছে? অবশ্য ডিফেন্সে লাগছে, স্পেসে লাগছে, আমাদের ইলেকট্রনিক ভেহিকল তৈরি করতে লাগছে। লিথিয়াম তো জানো কোথায় লাগে? এনার্জি সোর্স বলা যেতে পারে, পাওয়ারফুল এনার্জি সোর্স, এটা রিস্টোর করা যায় সেসব গুলোর মধ্যে এবং সেখান থেকে তুলে আনা যায়, ভীষণ গুরুত্বপূর্ণ। থার্ড ওয়ান কোবাল্ট, এইটা ডিফেন্সের ভীষণ জরুরি জিনিস, এইগুলোকে ছাড়া চলবে না। এইগুলোর ক্ষেত্রের জন্য কিন্তু স্পেশাল এক্সেমশনটাকে কন্টিনিউ করা হবে এবং রাখা হবে আরো 25টা এক্সট্রা ক্রিটিক্যাল মিনারেলস গুলো, ক্রিটিক্যাল মিনারেল যেগুলো স্পেসে যাচ্ছে, নর্মাল মিনারেল সেখানে কাজ করে না, সে স্পেসের জন্য কিন্তু স্পেশাল মিনারেল লাগছে সেইগুলোর ক্ষেত্রে। অর্থাৎ যে সেক্টর গুলোর কথা আমি বলতে চলেছি, সেই সেক্টর গুলোর মধ্যে কিন্তু আমরা বলবো সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে স্পেস এবং রিসার্চ, যেটার উপর পুরো উঠে পড়ে লেগেছে এবং কনফার্ম থাকতে পারো আগামী দিনে এইটা একটা বড় জায়গা নেবে। সেকেন্ড ওয়ান হচ্ছে কি রিনিউয়েবল এনার্জি, এই সেক্টরটা যোগ দিচ্ছে, কারণ আগামী দিন আসছে পলিউশন থেকে অব্যাহতি। সেকেন্ড ওয়ান প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হচ্ছে ফুয়েলস গুলো, সেগুলো কমাতে হবে। মানে আমাদের বাজেটে ঘাটতি হওয়ার প্রধান বস্তু হচ্ছে ফুয়েলে প্রচুর পরিমাণে প্রতি বছর আমাদেরকে আনতে হয়, এই জন্য প্রচুর ডলার খরচ হয়ে যাচ্ছে, এইটাকে আটকাতে হবে। আমাদেরকে আটকাতে হবে এই যে রুপি কন্টিনিউ পড়ে চলেছে, এটা আটকাতে হবে। এটা আটকাতে গেলে জিডিপি বাড়াতে হবে, জিডিপি তৈরি করতে গেলে ফেথ আনতে হবে, ফলে ফরেন ইনস্টিটিউশনদের ছাড় দেওয়া হচ্ছে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে। সেকেন্ড ওয়ান দেশীয়ভাবে ইন্ডিজিনিয়াসলি আমাদেরকে পাওয়ারফুল হতে হবে, সেজন্য আমাদের স্পেস রিসার্চের উপর কাজকর্ম করতে হবে। আমাদেরকে ডিফেন্স সেক্টরটা পাওয়ারফুল হতে হবে প্রতিবেশী দেশগুলোর হাত থেকে বাঁচার জন্য। প্রবলেম তৈরি হবে যেখানে, সেটা হচ্ছে যে আটকানো যে জায়গা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, যেখানে আমাদের সোর্সটা বাড়ানোর জন্য আমাদের বেশ কিছু মিনারেল গুলোকে আমাদের ফ্রি করে দিতে হবে, যে কাজগুলো কিন্তু করতে চলেছে। ফলে যে সেক্টর গুলো হচ্ছে প্রথম হচ্ছে নিউক্লিয়ার এনার্জি, এক নাম্বার সেক্টর, যে সেক্টরটা ভীষণ জরুরি আগামী দিনে। এটা লাগবে শুধুমাত্র নিউক্লিয়ার এক্সপ্লোসিভের জন্য নয়, নিউক্লিয়ার পাওয়ার এনার্জি তৈরি করার জন্য। এনার্জি দিয়ে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়ার তৈরি করা যায় নিউক্লিয়ার থেকে, তো সেইটার জন্য। সেকেন্ড ওয়ান হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা ভীষণ প্রয়োজনীয়। থার্ড ওয়ান হচ্ছে ডিফেন্স সেক্টরটাকে ভালোভাবে রাখার জন্য টেলিকমিউনিকেশন, ফোর্থ জায়গা, যে টেলিকমিউনিকেশন ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে এমন ইনস্ট্রুমেন্টস লাগছে, এমন পাওয়ারফুল কিছু মিনারেল লাগছে যেগুলো খুব ইমপ্লিমেন্ট করতে সাহায্য করে। ইলেকট্রনিক্স রয়েছে, যেরকম আমি জার্মেনিয়ামটা কোথায় লাগে? ট্রানজিস্টর তৈরি করতে লাগে জার্মেনিয়াম, সেমি কন্ডাক্টর ওয়ফার তৈরি করতে গেলে জার্মেনিয়াম লাগছে, সিলিকন লাগছে, যেগুলোর দিয়ে সেমি কন্ডাক্টর কাজ করে। যে পিওর লেভেলের ওয়াটার লাগছে, সেই পিওর লেভেল ওয়াটারের সঙ্গে আমরা যখন সাব ওফার গুলোকে যেগুলো রয়েছে ওফার গুলো লিঙ্ক করা এবং টোটালি একটা কমপ্লিকেটেড প্যাকেজের মাধ্যমে সেমিকন্ডাক্টর গুলো তৈরি হচ্ছে, সেখানে জার্মেনিয়ামকে লাগছে, সিলিকনকে লাগছে, খুব সূক্ষ্মভাবে তৈরি হচ্ছে। ফলে সেখানে এই জিনিসগুলোর প্রাধান্য দেওয়াটা ভীষণ জরুরি। তাহলে একটা জায়গায় আমরা আসতে পারলাম, সেক্টর আগামী দিনে ভালো হতে চলেছে, ইমপ্রুভমেন্ট হতে চলেছে, সেই ইমপ্রুভমেন্ট গুলোর সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা আগামী দিন দেখতে চলেছি একটা বিরাট বড় স্বপ্নের দেশ, এবং সেখানে পৌঁছতে গেলে শুধু দেখা নয়, আমাদের ইনভেস্টেড অ্যামাউন্ট কারোর 10 লক্ষ থাকুক, 1 লক্ষ থাকুক, কারোর 50,000 থাকুক, কারোর 10 কোটি থাকুক, যেটাই থাকুক যার, সেটা যেন আমরা বহু গুণ বাড়াতে পারি। তার জন্য চোখ কান খোলা রাখা, ভিডিও দেখা বা নলেজ বাড়ানো,
অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। আর হোয়াটসঅ্যাপে লিংক আমি দিয়ে দেবো, অলরেডি কাজ চলছে, প্রচুর অনেকে অ্যাডভাইসও পাচ্ছি, তারা প্রচুর তারা অনেকদের হেল্প করছে, নতুনদেরকে অনেকে লিংক চেয়েও ছিলে। আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওটাতেই লিংক হবে, সেখান থেকে আমি করে নেবো। আর আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো হোয়াটসঅ্যাপ লিঙ্কগুলো, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, প্লাস টুইটারের লিঙ্ক দিয়ে দেবো। এগুলো সব আমি একটা একটা করে অ্যাড করে যাবো। আগামী দিনে অনেক কিছু প্ল্যান রয়েছে। আজকের মতো এখানে শেষ হচ্ছে। নমস্কার।